রেডি হতে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ নেতানিয়াহু বলেছেন সৌদি আরব প্রতিবাসী প্রতিরক্ষা দেশে হামলা চালানো হবে। কাতারের হামলার বিরুদ্ধে সম্পূর্ণ নির্ভর পরিকল্পনা ইসরায়েলের। ব্রিটেনের হামলায় ডলার আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রের সমালোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, এই চুক্তিতে বলা হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েল। কোন দেশ শত্রু রাষ্ট্র দ্বারা আরো হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেবল কাতার নয়, অন্যান্য আরব দেশেও হামলা চালানোর কথা বলেছেন নেতানিয়াহু। সৌদি নেতানিয়াহু বলেন, যেখানে ইসরায়েলের শত্রুরা থাকবে সেখানেই আমরা হামলা চালাবো। কাতারের উদ্দেশ্যে তিনি বলেন, সব হামাসকে আমাদের হাতে তুলে দেন অথবা গ্রেফতার করুন, তা না হলে আমরা তাদের হামলা চালিয়ে হত্যা করব। এর আগে মঙ্গলবার ইসরায়েল কাতারে হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের 6 জনকে। যুক্তরাষ্ট্রের পদলেখী কাতার এই হামলাকে নিজের দেশে হামলা না বলে সহযোগিতা করে ইসরায়েলের হামলা হিসেবে আখ্যায়িত করেছে। কাতার যদি একটি স্বাধীন সার্বভৌমত্বের হয়ে থাকে তাহলে ইসরায়েলের এই হামলা উপায় নেই। জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘনই কেবল নয়, বরং এটা একটি ঘাতী প্রতিরক্ষা সম্পূর্ণ বুড়ো আঙুল দেখানোর মতো ঘটনা। সৌদি আরব একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণ অস্বীকার করার শামিল কাতারের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানানো ছাড়া ইসরায়েলের পাল্টা হামলার কোনো সামর্থ্য তাদের নেই। মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ নিয়মিত হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া মহড়া আয়োজন করবে। মুসলিম দেশের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা পর্যন্ত জানানো হয়নি। আরব রাষ্ট্রগুলোর সামরিক দিক দিয়ে শক্তিশালী হলেও মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সম্পূর্ণ অবস্থানে রয়েছে এই ধরনের হামলার বিরুদ্ধে। দেশটি সামরিক খাতে উপযুক্ত অর্থ ব্যয় করতে পারছে না। দেশের উপর দিয়ে বিমান উড়ে গিয়ে কাতারে হামলা চালিয়েছে বিনিয়োগে এগিয়ে আসে দেশ ইসরায়েলকে সাহায্য করেছে কাতারে হামলা চালানোর জন্য। সৌদি আরব সফরে দেশের উপর দিয়ে সাথে রয়েছে দেশের যুদ্ধ বিমান ওড়া সম্পূর্ণ নিষেধ আন্তর্জাতিক সংস্থা আইনে। কোন দেশে অন্য দেশের যুদ্ধ বিমান, মিসাইল বা অন্য কোনো সামরিক আকাশ যান প্রবেশ করলে সাথে সাথেই তা ওই দেশের আর্মি কর্তৃক খবরে বলা হয়েছে সৌদি রাজ পরিবার। যেমন বুধবার রাশিয়া ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে 19টি ড্রোন বহনকারী বিমান পোল্যান্ডের আকাশে করেছে। এসব ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে পোল্যান্ডকে সহায়তা করেছে জার্মানি, ইতালি এবং এরপর নেদারল্যান্ডস। সৌদি রাজ কাতারে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে সৌদি আরবের উপর দিয়ে কয়েক হাজার মাইল আকাশপথ অথবা জর্ডান, ইরাকের আকাশসীমা আকাশে পূর্ণ জ্বালানি পর্যন্ত সংগ্রহ করতে হয়েছে এসব যুদ্ধ বিমানকে। কিন্তু এসব ইসরায়েলি বিমান লক্ষ্য করে কোনো আরব দেশ মিসাইল ছোড়েনি। ইসরায়েলের এসব যুদ্ধ বিমান প্রতিহত করার জন্য সৌদি আরব বুধবার এক বিবৃতিতে জানায়, ভারতীয় তাদের কোনো যুদ্ধ বিমান সৌদি আরবকে রক্ষায়, কাতারকে রক্ষায় প্রতিটি দেশে রয়েছে এ নিয়ে রাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সন্ত্রাসী কিন্তু যুক্তরাষ্ট্র এসব দেশকে রক্ষায় ইসরায়েলের বিমান লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়েনি। বস্তুত যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বদলে কোনো আরব দেশের রাজপরিবার নেতাদের আশ্রয় গাজার জন্য জানানো সাহস করছে না। ফিলিস্তিন কেন্দ্রিক অনেক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আকাশপথে ইসরায়েল থেকে কাতারের দূরত্ব 2228 কিলোমিটার। ইসরায়েলের গণমাধ্যমে খবরে বলা হয়েছে, কাতারে হামলার ক্ষেত্রে ইসরায়েলি যুদ্ধ বিমান বিবেচনা করে 2225 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই তথ্য থেকে বোঝা যায় ইসরায়েল কাতারে হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে সৌদি আরবের উপর দিয়ে দীর্ঘ ইসরায়েল হামলা চালাতে পারে। এ নিয়ে যখন বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 জেনারেশন স্টিলথ ফাইটার জেট ব্যবহার করেছে ইসরায়েল এই হামলার ক্ষেত্রে। এসব যুদ্ধ বিমান সহজে ধরা পড়ে না রাডারে, কিন্তু কোন দেশের উপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের মাধ্যমে কোনো জ্বালানি সংগ্রহ এর বিপর্যয় ওই দেশ টের পাবে না, সেটা বিশ্বাসযোগ্য নয় এভিয়েশন বিশেষজ্ঞদের কাছে। এর আগে সৌদি আরব, জর্ডান, ইরাক সহ বিভিন্ন আরব দেশ ইসরায়েলকে সহায়তা করেছে সেখানে ইরানে হামলার ক্ষেত্রে। আর এই কাজের পররাষ্ট্র মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলকে সম্মিলিতভাবে মোকাবেলার জন্য বিমান হামলা চালিয়েছে। এই আহ্বান ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়, কারণ ইসরায়েলের মূল মদতদাতা দেশ হলো যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রের বদলিহি রাষ্ট্র হলো স্বয়ং কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান সহ সব আরব দেশ। যুক্তরাষ্ট্রের সামরিক ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন গত মে মাসে ট্রাম্পের কাতার সফরের সময় কাতার $1200 বিলিয়ন অস্ত্র কেনা সহ বিনিয়োগ চুক্তি করেছে কাতার। একদিকে সমস্ত আরবরা মিলে
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা চালাতে সক্ষম নাও হয় ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে, যা বিপদে ফেলতে সক্ষম হবে। বিশ্লেষকদের মতে আরবরা না চাইলে ইসরায়েল কখনো গাজা ও ফিলিস্তিনে এভাবে গণহত্যা চালাতে পারবে না। হামলা চালানো না চাইলে ইসরায়েল হামলা চালাতে পারে না। ইরান, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ কোন দেশের উপর ইসরায়েল বর্তমানে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও ইয়েমেন ও ইরানের যে বর্বরতা চালিয়ে যাচ্ছে তার দায় মূলত আরবদের। গাজা যুদ্ধ শুরুর পর কাতার এবং মিশর এই যুদ্ধে এগিয়ে আসতে হবে মধ্যস্থতা করে আসছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুমতি নিয়ে কাতার হামাস নেতাদের জন্য কাতারের অফিস খুলেছিল, কিন্তু সেই কাতারই হামাস নেতাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই চূড়ান্ত ঔদ্ধত্যের বিরুদ্ধে অসহায় মনে করে তাকিয়ে দেখা ছাড়া কাতারের আর কিছুই করার সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে। গণতন্ত্র মানবাধিকারের মুখোশধারী কারণ ন্যাটোর নেতৃত্বকারী দেশ যুক্তরাষ্ট্র কেবল কানাডা বলেছে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষার বিষয় বিবেচনা করবে। এদিকে সর্বশেষ চোখের কাছে ইসরায়েল, তিউনিসিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, কাতার ও ফিলিস্তিন নিয়ে মোট ৬টি দেশের উপর বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার দোহায় হামলার পর ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনে। এটি নিহত হচ্ছে অর্ধশতাধিক ইয়েমেনি। এছাড়া গাজায় চালাতে ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন সর্বশেষ এক সপ্তাহে গাজা থেকে ১ লাখের বেশি ফিলিস্তিনি তাদের এলাকা ছেড়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে। তবে এখনো ১০ লাখ ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করছে এবং তাদের সবাইকে গাজা ছাড়তে হবে। ফলে ইরান যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক টাকার কারসন বলেছেন ২০০১ সালে ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ঘটনা আগে থেকে জানতো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তবে পিয়ার্স আনসেন্সরড নিউজ নামক অনুষ্ঠানে মঙ্গলবারে দাবি করেন টাকার কারসন। টাকার কারসন বলেছেন 9/11 হামলার উপর তিনি একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। শীঘ্রই এটি তিনি প্রচার করবেন। তার ডকুমেন্টারিতে থাকবে 9/11 হামলার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যে জানতো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে সিরিয়াকে। আমি বলছি না এই ঘটনার সাথে ইহুদিরা জড়িত, কিন্তু হামলার পরপরই বেঞ্জামিন নেতানিয়াহু ক্যামেরার সামনে হাজির হয়ে বলেছিলেন এটা একটা ভালো জিনিস হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন সংঘাতে জড়িত হবে যা আমরা গত কয়েক দশক ধরে মোকাবেলা করে আসছি। টাকার কারসন বলেছেন 9/11 হামলার বিষয়ে সাধারণ মানুষ এখনো বিশেষজ্ঞদের মতে এই হামলার পর ইসরায়েলের শিল্পকলার ছাত্রদের একটি দলকে গ্রেফতার করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু তারা শিল্পকলার ছাত্র ছিল না। পরবর্তীতে যাদের হিজবুল্লাহর বিরুদ্ধে ছাড়াই ছেড়ে দেওয়া হয়। আমি FBI নথি চালাতে উদ্ধার করেছি তাদের সম্পর্কে তথ্য। যুক্তরাষ্ট্র ব্রিটেনের তাদের সম্পর্কে বলা হয়েছে তারা এই হামলার পর ঘটনা ভিডিও করেছিল। আমার কাছে মনে হচ্ছে তারা এই হামলা সম্পর্কে আগে থেকে জানতো। ফলে ব্রিটেনের ২০০৭ থেকে তাদের আমেরিকার গোয়েন্দা সংস্থার ভবনে আনাগোনার তথ্য রয়েছে। এছাড়া বেলফাস্ট, গ্লাসগো সহ আমেরিকার বিভিন্ন গোয়েন্দা ৭,০০০ মানুষের বাসায় আনাগোনা করেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আমূল বদলে যায় গোটা বিশ্ব ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের বিপুল এই আমেরিকার তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশ মুসলমানদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘোষণা করেন। হামলা শুরু করেন আফগানিস্তানে। এরপর একে একে ধ্বংস করেন ইরাক ও লিবিয়া। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম যুবকদের ছড়িয়ে বছরের পর বছর নির্যাতন করা হয়। গুয়ান্তানামো সহ গোপন অনেক কারাগারে এতে নিহত হয় অনেকে। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ কোনো অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করে সন্ত্রাস দমনের নামে। অনেকের মতে 9/11 হামলা ছিল ইসরায়েলের একটি ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামানোর জন্য, এবং এর পরিণতির দায় তাকে নিতে হবে। দোহা সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার নতুন আলোচনার জন্ম দিয়েছে। সৌদি আরবও বুঝে নিয়েছে আঞ্চলিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, তাই প্রতিরোধের এই মঞ্চে ইরানের সঙ্গে সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে রিয়াদ। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মেরুকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী সম্প্রতি হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় হামলা চালায়। হামলার পর তেল আবিবে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ঘোষণা দেন এই অভিযান কাতারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা। তিনি বলেন হামাসকে আশ্রয় দেওয়া আর মেনে নেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রগুলো বলছে এই হামলার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত ছিল। ওয়াশিংটন প্রকাশ্যে সমর্থন না দিলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে অবস্থান করেছে বলেই ধারণা। ইসরায়েলের হুমকির কয়েক ঘন্টার মধ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বার্তা দেয়। মুখপাত্র মাজেদ আল আনসারি জানান দোহায় হামলার নির্দেশ দিয়ে নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন এবং তিনি শাস্তি এড়াতে পারবেন না। কাতার তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় হামাস সিরিয়া ছেড়ে দোহায় অফিস স্থাপন করে। যুক্তরাষ্ট্রের নীরব সমর্থনে সেই সময় কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, যাতে হামাসের সঙ্গে পশ্চিমা শক্তির পরোক্ষ যোগাযোগ সম্ভব হয়। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের এই মধ্যস্থতাকারী ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করেছে। দোহা মনে করছে এই হামলা কেবল হামাসকে নয়, কাতারের সার্বভৌমত্বকেও সরাসরি চ্যালেঞ্জ করছে। কূটনৈতিক মহলের মতে দোহা এখন বুঝতে পারছে যে ইসরায়েল একদিন কাতারকেও সরাসরি টার্গেট করতে পারে। তাই ইরানের মতো শক্ত প্রতিরোধ গড়ে তোলার বার্তা কাতারের জন্য নতুন বাস্তবতা হয়ে উঠেছে। কাতার সরকার বলছে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। সৌদি আরব ইরান সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর উপসাগরীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্রের একপেশে সমর্থন উপসাগরীয় দেশগুলোকে আরো কাছাকাছি নিয়ে আসছে। কাতারের সাম্প্রতিক অবস্থান এই সমীকরণকে দৃঢ় করছে। অনেকের মতে এই যৌথ প্রতিরোধ ভবিষ্যতে ইসরায়েলকেই নয়, যুক্তরাষ্ট্রকেও নতুন কৌশল ভাবতে বাধ্য করবে। ইউরোপীয় ইউনিয়ন গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় কমিশন, যা ইইউর প্রধান নির্বাহী সংস্থা, ইসরায়েলের সঙ্গে থাকা অ্যাসোসিয়েশন চুক্তির কিছু বাণিজ্য সুবিধা স্থগিত করার দীর্ঘ প্রতীক্ষিত ও বিলম্বিত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। তবে এই পদক্ষেপ এখনো ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের মধ্যে পর্যাপ্ত সমর্থন পাচ্ছে না। ফলে এই প্রস্তাবটি এখনো বৈধতা পায়নি এবং আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ এবং দ্বিধার কারণে একক বা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া এখনো সম্ভব হয়নি। কখনোই আশা বন্ধ হয়নি। বলা হয়েছে ইসরায়েলের উগ্রপন্থী দুই মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ সংহতি বসতি স্থাপনকারী ও হামাসের কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। পাশাপাশি কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, আমরা কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি। পাশাপাশি হামাসের 10 জন নেতা, সহিংস বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের উগ্রপন্থী দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরাকান আর্মি ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা আপাতত ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সহায়তা স্থগিত করছে। তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের নাগরিক সমাজ ও ইয়াদ ভাশেম নামক বিশ্ব হলোকাস্ট স্মরণ কেন্দ্রে দেওয়া সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মিয়ানমারের যে বামাররা, কমিশনের মতে ইসরায়েল মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তাই ইউরোপীয় ইউনিয়ন একতরফাভাবে তাদের সঙ্গে চুক্তির কিছু অংশ স্থগিত করার অধিকার রাখে। কমিশন বিশেষ করে গাজায় মানুষের দুর্দশা, ত্রাণ পৌঁছানোয় বাধা, সামরিক অভিযানের তীব্রতা এবং পশ্চিম তীরের বিতর্কিত ই1 এলাকায় বসতি সম্প্রসারণের ঘটনা তুলে ধরে বলেছে, এসব কার্যক্রম দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের ভিত্তিক ভাবনাকে দুর্বল করছে। গাজায় প্রতিদিন যে ভয়ানক ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সাহায্য নির্বিঘ্নে পৌঁছে দিতে হবে এবং আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি জানিয়েছেন, পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছেন। পাশাপাশি উগ্রপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং দ্বিপাক্ষিক সহায়তা সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েলি নাগরিক সমাজ ও ইয়াদ ভাশেমের জন্য সহায়তা অব্যাহত থাকবে। বেশ সরব ছিলেন এবং আমরা দেখেছি ডক্টর ইউনূসের যে গত মাসের শেষে ডেনমার্কের কোপেনহেগেনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের হামলা ও পশ্চিম তীরের দমন-পীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া নিয়ে উত্তপ্ত আলোচনা করেছেন। ইইউর মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেন, আমাদের নৈতিকতা ও মূল্যবোধকে প্রতিফলিত করে শক্ত অবস্থান নিতে হবে। এরপরেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে শক্ত পদক্ষেপ নিয়ে উঠতে পারেনি। স্পেন ও আয়ারল্যান্ড অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে, কিন্তু জার্মানি ও হাঙ্গেরি এখনো এর বিপক্ষে হয়ে গেছে। তাহলে আমরা এরপর কি পেলাম? হঠাৎ করেই রাশিয়ার সাথে যুক্ত হয়ে পারমাণবিক এয়ারহেড ও অন্যান্য অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছে ওয়াশিংটন। আর বর্ধিত শুল্ক হারকে উপেক্ষা করেই ভারত রাশিয়ার এই সম্পর্কে নজির রাখছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। এই যে আগামী যদিও ভারতের রাশিয়ার সাথে যুক্ত হওয়াকে কোন চোখে দেখছে চীন তা এখনো অস্পষ্ট। এমনকি পাকিস্তানও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
বিশ্ব রাজনীতির পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা আঁচ করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। করতে চেয়েছেন। ওই যে পুতিনের ঘোষণা অনুযায়ী মহড়াটি 41টি স্থল ও সামুদ্রিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে 1 লক্ষ সৈন্য এবং প্রায় 10,000 সামরিক সরঞ্জাম অংশগ্রহণ করেছে, যার মধ্যে 333টি বিমান এবং 247টিরও বেশি জলযান রয়েছে। নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওনার কর্মকর্তাদের ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 65 জন ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য 5 দিনের মহড়ায় অংশ নিয়েছেন, যার মধ্যে 57 জন সেনা সদস্য, 7 জন বিমান বাহিনী এবং 1 জন নৌবাহিনীর প্রতিনিধি রয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো স্পষ্ট করে বলেছেন যে এই মহড়ায় ছোট অস্ত্র থেকে পারমাণবিক এয়ারহেড পর্যন্ত সবকিছুই চর্চা করা হচ্ছে। তিনি বলেছেন, আমরা সেখানে সব ধরনের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছি, পশ্চিমারাও এটা জানে, আমরা কিছু লুকাচ্ছি না। কোনো মানুষের কাছে দৃশ্যতভাবে উদ্বেগজনক যে মহড়ায় রাশিয়ার অত্যাধুনিক ওরসানিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল, যা গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজনি নভগোরদ অঞ্চলে এক অপ্রত্যাশিত সফরে জানিয়েছেন যে 1 লাখ সৈন্য এই জাফত 2025 মহড়ায় অংশ নিয়েছে। সামরিক পোশাক পরিহিত পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ব্যালোভসভ ও তার ডেপুটির কাছ থেকে ব্রিফিং নিয়েছেন। আশ্চর্যজনকভাবে এই মহড়ায় ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং মালির সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। এমনকি মার্কিন সামরিক পর্যবেক্ষকরাও এই মহড়া পর্যবেক্ষণ করেছেন, যা ইউক্রেন আক্রমণের পর প্রথমবার। ফেরত দিতে চাই। ভারতের এই অংশগ্রহণ এমন সময় এসেছে যখন মার্কিন ভারত সম্পর্ক তীব্র টানাপোড়েনে রয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর প্রথমে 25% এবং পরে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে মোট 50% শুল্ক বসিয়েছে। এই শুল্কের অর্ধেক ভারতের রাশিয়ান তেল কেনাকাটার জন্য শাস্তি হিসেবে আরোপিত। ভারত শীতকালীন যুদ্ধকাল থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং রাশিয়ার সাথে ঐতিহ্যগত প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের বেশিরভাগই রাশিয়া থেকে আসে, যদিও গত 2 দশকে নয়াদিল্লি অস্ত্র আমদানিতে বৈচিত্র্যকরণের চেষ্টা করেছে। অর্থাৎ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই মহড়ায় ভারতের অংশগ্রহণ এশিয়ায় চীনের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে পারে। অনেকদিন ধরে এখানে একটা সুযোগ খুঁজছিল। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলেছেন যে এই বহুজাতিক মহড়া ইউরোপকে ভয় দেখানোর জন্য পরিকল্পিত। গত সপ্তাহেই পোল্যান্ড এবং ন্যাটো জানিয়েছে যে তারা পোলিশ আকাশসীমায় প্রবেশকারী রাশিয়ান ড্রোন গুলি করে নামিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও ভারতের রাশিয়ান তেল কেনাকাটা এবং সামরিক মহড়ায় অংশগ্রহণকে দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পথে বাধা হিসেবে অভিহিত করেছে। প্রত্যাবাসন তারা বলছে, পুনর্বাসন তারা বলছে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ান তেল আমদানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি করেছে, যা ক্রেমলিনকে পশ্চিমা এমনকি ট্রাম্পের শুল্ক আরোপের পরও ভারত রাশিয়ান অশোধিত তেলের আমদানি বৃদ্ধি করে আগস্টে দৈনিক 20 লাখ ব্যারেলে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে মার্কিন ভারত বাণিজ্য আলোচনা ইতিবাচক বলে বর্ণিত হয়েছে। ট্রাম্প এমনকি মোদির 75তম জন্মদিনে ফোনেও কথা বলেছেন, যেখানে মোদি তাকে আবারও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ এই ঘটনা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি এবং বহুমুখী কূটনীতির জটিলতাকে এটা তো একেবারেই অসম্ভব। একদিকে যেখানে এবং নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কার্যত এবং চীন মোকাবেলায় সহযোগিতা করছে, অন্যদিকে রাশিয়ার সাথে ঐতিহ্যগত সম্পর্ক চ্যালেঞ্জের ব্যাপারে আছে। আপনি কি মনে করেন এই ভারসাম্যের রাজনীতি বিশ্বব্যাপী ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং বহুমেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতা কমে যাচ্ছে। এটা কিন্তু চীনের সামরিক দুর্বলতা খুঁজে পেলেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকে ঘিরে বিশ্বের সামরিক কুচকাওয়াজ বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের আড়ালে স্পষ্ট হয়েছে সেনাবাহিনীর ক্রমাগত ত্রুটিও। দ্রুত আধুনিক অস্ত্র ভান্ডার বাড়লেও যৌথ যুদ্ধকৌশল, কেন্দ্রীয় কমান্ড এবং নন কমিশনড অফিসারদের নেতৃত্বগুণে চীন এখনও যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে, যা দেশটির সবচেয়ে বড় অস্বস্তির কারণ। 1986 সালের গোল্ড ওয়াটার নিকোলাস আইন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে একক কমান্ডে আনার পথ তৈরি করেছিল। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ও ইরানি জিম্মি উদ্ধারে
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠে এই সংস্কার, যার ফলে মার্কিন সেনারা আজ যে কোনো সামরিক থিয়েটারে নৌ, স্থল ও আকাশ বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন বিশ্বের অন্য কোনো সেনাবাহিনী এতটা সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হয়নি যতটা মার্কিন বাহিনী এখন করতে পারে। তারা কেন করবে এই সমস্যার সমাধান? এর বিপরীতে মার্কিন গবেষণা সংস্থা র্যান্ড একটি রিপোর্টে স্বীকার করেছে চীন এখনো যৌথ বাহিনী পরিচালনায় পিছিয়ে। যৌথ কমান্ডার তৈরিতে ঘাটতি, বিভিন্ন শাখার সেনাদের একসঙ্গে প্রশিক্ষণের অভাব, এমনকি কমান্ড কাঠামো গড়ে তুলতে না পারাই পিএল এর বড় দুর্বলতা। আমেরিকার যে মিয়ানমার কেন্দ্রিক যে স্বার্থ, সেই স্বার্থের কাছে চীনের কমিউনিস্ট রাজনৈতিক কাঠামো সেনাদের মধ্যে আস্থা ও দলের বদলে ভয় তৈরি করেছে। দলীয় আনুগত্যে ব্যর্থ হলেই যে কোনো জেনারেল বা কমান্ডার মুহূর্তে অবসরিত হতে পারেন। এমন এক অস্থিরতা সব স্তরের কর্মকর্তাদের উদ্যোগী হতে নিরুৎসাহিত করেছে। এমআইটির চীন গবেষকের বিশ্লেষণ বলছে এই পাল্টাপাল্টের আতঙ্ক সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে নিচের র্যাঙ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যার ফলে নেতৃত্ব ও সমন্বয়ে ভয়াবহ অচলাবস্থা দেখা দিয়েছে। চীনের সেনাবাহিনীর দুর্বল দিকগুলোর একটি হলো নিম্ন পদস্থ নেতৃত্বের অভাব। যুদ্ধক্ষেত্রের মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য এনসিও বা নন কমিশনাল অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত সার্জেন্ট ও কর্পোরালরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরো যুদ্ধ পরিকল্পনাকে এগিয়ে নেন। এই কারণেই তাদের সামরিক মেরুদণ্ড বলা হয়। রোহিঙ্গাদেরকে ফেরাতে যদি হয়, কিন্তু চীনে একই স্তরের অফিসারদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত। কঠোর কেন্দ্রীভূত কাঠামো এবং স্বৈরশাসনের কারণে তারা কৌশলগত ঝুঁকি নিতে ভয় পান। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত ও স্বতঃস্ফূর্ত উদ্যোগ দেখা যায় না। সামরিক শক্তি অর্জন করতে হবে। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার ব্যর্থতা এই সত্যকে স্পষ্ট করেছে। কিয়েভ দখলের পরিকল্পনা ছিল শক এন্ড অ, অর্থাৎ বহুমুখী আক্রমণের মার্কিন ধাঁচের যৌথ অভিযান। কিন্তু নিম্নপদস্থ নেতৃত্বের ঘাটতি ও সমন্বয়ের অভাবে সেই পরিকল্পনা প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে চীনের অবস্থাও আলাদা নয়। প্রচুর ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধের অনিশ্চয়তা সামলাতে দক্ষ ও স্বাধীন নেতৃত্ব ছাড়া এই হার্ডওয়্যার কার্যকর হবে না। এইটার কোনো চীনের সামরিক শক্তি নিয়ে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন বাহিনীর সেই পুরনো শিক্ষা মানুষ হার্ডওয়্যারের চেয়ে গুরুত্বপূর্ণ আর গুণগত মান সংখ্যার চেয়ে শক্তিশালী। তাদের মধ্যে চীনের দ্রুত সামরিক সরঞ্জাম বৃদ্ধি এই মৌলিক নীতিকে উপেক্ষা করছে। আধুনিক অস্ত্রের পাহাড় গড়ে তুললেও যোগ্য জনবল ও সম্মিলিত যুদ্ধ কৌশল ছাড়া সেই অস্ত্র ভান্ডার বাস্তব সংখ্যাতে সীমিত প্রভাবই ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্যগুলোর সংখ্যাতে চীনের কাঠামোগত দুর্বলতাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। যৌথ বাহিনীর সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নন কমিশন অফিসারদের সক্রিয় নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে যে কোনো আকস্মিক পরিস্থিতিতে এগিয়ে আনবে। চীনের আধুনিক অস্ত্র ভান্ডার যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল নির্ভর করবে দক্ষ মানব সম্পদ ও কার্যকর নেতৃত্বের উপর। যার ফলে এখন ইন্ডিয়ার কাছ থেকে কলম্বিয়া মার্কিন সম্পর্কে নতুন টানাপোড়েন দানা বেঁধেছে। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের অস্ত্র ক্রয় স্থগিত করল কলম্বিয়া। ওয়াশিংটনের পুতুল প্রেসিডেন্ট না হওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট পেট্রো। প্রেসিডেন্ট ট্রাম্পও এক হাত দেখে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। যুদ্ধের হুমকিতে পুরো অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করবে। কিন্তু এখন আমরা টোটালটাই হারিয়ে প্রেসিডেন্ট পেট্রো যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী নীতি ও কোকেন উৎপাদনের দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার সরকার আগের চেয়ে বেশি কোকেন জব্দ করেছে এবং দেশের মাদক বিরোধী কার্যক্রমের স্বাধীনতা বজায় রেখেছে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মার্কিন প্রশাসনকে সরাসরি বার্তা দিলেন। পেট্রোর মার্কিন বিরোধী অবস্থান আন্তর্জাতিক মহলে আলোচনার ছক তুলেছে। আরাকান আর্মি কলম্বিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যুক্তরাষ্ট্র থেকে আর কোনো অস্ত্র ক্রয় করবে না দেশটি। প্রেসিডেন্ট পেট্রো যুক্তরাষ্ট্রকে দেশীয় রাজনীতিতে নাক গলানোর অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বলেন, কলম্বিয়াকে মন গড়া কথা বোঝানো যাবে না। কলম্বিয়ানরাই ঠিক করবে দেশের সামরিক ও প্রতিরক্ষার ভবিষ্যৎ। দখল করার কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কলম্বিয়াকে মাদক বিরোধী জোট থেকে বাদ দেন। কোকেন উৎপাদন বৃদ্ধি নিয়ে সতর্ক করেন তিনি এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের কথাও জানান। দুই প্রেসিডেন্টের পাল্টাপাল্টি কথার লড়াই বোগোটা ও ওয়াশিংটনের সম্পর্ককে আরো জটিল করছে। বিভিন্ন সূত্র জানায় প্রতি বছর কলম্বিয়ার মাদক বিরোধী কার্যক্রমে প্রায় $380 মিলিয়ন সহায়তা করে যুক্তরাষ্ট্র। পেট্রো যুক্তরাষ্ট্রের সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে চান এবং কোকেন চাষীদের প্রতি সহানুভূতি ও মানবিক নীতি অব্যাহত রাখতে চান। মাদক বিরোধী নীতি রক্ষা করার বিষয়ে এসব কথা বলেন পেট্রো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমালোচনার কড়া জবাব দেন পেট্রো। তিনি বলেন, ল্যাটিন আমেরিকার জলাশয়ে বেসামরিক নৌকার উপর বিমান হামলা চালানোই আসল অস্থিরতা। তার মতে এই ধরনের কঠোর নীতি শুধু ব্যর্থ নয়, বরং পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
আপনার সামনে বলি 2023 সালে কোকেন উৎপাদনে ব্যবহৃত জমির পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে কোকেনের বাড়তি চাহিদা এবং যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের বিস্তারের এই পরিস্থিতির জন্য দায়ী করেন পেট্রো। তার মতে মার্কিন মাদক নীতি কার্যত ব্যর্থ হয়েছে এবং তা পুনর্গঠন করা জরুরি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সহ নানা দেশে শক্তিশালী ব্যাখ্যানাশক ফেন্টানিল প্রায় কোকেন, হেরোইন বা অন্যান্য মাদকের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয়, যা হঠাৎ ওভারডোজের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে তোলে। আপনার পেট্রো সামরিক ও রাজনৈতিকভাবে স্থিতিশীলতা রক্ষা করার জন্য মার্কিন নীতির সঙ্গে দ্বন্দ্ব চালিয়ে যাচ্ছেন। 2024 সালে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা ও গণহত্যার জেরে কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আরাকান আর্মি, আমি যতটুকু বুঝতে পারি, তারা একটা বড় বিপদের মধ্যে পড়বে। চায়না ইতিমধ্যে কিছু স্টেপ নিয়েছে, সেই স্টেপগুলো তাদের বিপক্ষে গিয়েছে এবং বাংলাদেশও আরাকান আর্মি এই রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার কারণে বাংলাদেশও কিছু শক্ত স্টেপ নিয়েছে। তো সেই স্টেপের কারণে আরাকান আর্মি বেশ একটা বিপদে পড়বে বলে আমি ধারণা করছি এবং